আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মানসিক দক্ষতা, ত্রিভুজ ও চতুর্ভুজের সংখ্যা গণনা। তো আমরা সরাসরি এখন আলোচনায় চলে যাব। এই যে আমাদের আলোচনার প্রথমে যেটা দেখা যাচ্ছে কি চতুর্ভুজের সংখ্যা নির্ণয়। আচ্ছা, চতুর্ভুজ আপনারা আশা করি চতুর্ভুজ কাকে বলে সেটা জানেন, যে চারটা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। তো এখানে আমরা দেখেন চতুর্ভুজের কতগুলো, এই যে দেখেন একটা সেট অফ মানে মানে চতুর্ভুজ, এখানে আরেক কতগুলো চতুর্ভুজ, ঠিক আছে। এখন এখানে চতুর্ভুজ আমরা কিভাবে গণনা করব? শুধু চতুর্ভুজ, ঠিক আছে, বর্গ না। আমরা এর পরের স্লাইডে দেখবো হচ্ছে, খেয়াল করেন আপনারা, এর পরের স্লাইডে দেখবো হচ্ছে বর্গের সংখ্যা নির্ণয়। আমরা এখানে দেখবো হচ্ছে শুধু চতুর্ভুজ। আচ্ছা, যখন শুধু চতুর্ভুজ বলবে তখন আপনারা যেটা করবেন, খেয়াল করেন, দেখেন আপনারা এই যে আমরা যখন এই খাড়া চিন্তা করি এগুলোকে বলা হচ্ছে কলাম, এগুলোকে বলা হয় কলাম। আর এইভাবে যেগুলো যায় এগুলো সারি বলা হয়, ঠিক আছে। তো আপনারা এদিকে গণনা করবেন, যেদিকে কলাম কয়টা বা হচ্ছে এদিকে আসলে ঘর কয়টা, আপনারা যদি এভাবে চিন্তা করেন। দেখেন এদিকে আমি যদি চিন্তা করি তাহলে এদিকে এই যে এখানে এক, এখানে আরেকটা দুইটা, তিনটা, এই যে চারটা। তারপরে আপনি দেখেন এদিকে যদি আমি করি তাহলে এক, দুই, তিন, চারটা। ওকে, এখন যেটা করবেন আপনি এই সবগুলো যোগ করে দিবেন। এটা যোগ করলে কত হয় দেখেন তো, এদিকে যোগ করলে দেখেন একে আর দুইয়ে তিন, তিনে তিনে ছয়, ছয়ে আর চারে 10 হয়, রাইট। সেম ভাবে যদি আমরা এগুলো যোগ করি, সেম জিনিস না, 1 2 3 4, এখানে তো সেম, তার মানে এটাও 10 হবে নাকি। তারপরে যেটা করবেন এই 10 আর এই 10 গুণ করে দিবেন। এই 10 আর এই 10 যদি আপনি গুণ করে দেন তাহলে 10 10 100, তার মানে এখানে 100টা চতুর্ভুজ আছে। বুঝতে পেরেছেন? এটা বুঝতে পেরেছেন কিনা সবাই কমেন্ট করেন, যে টেকনিকটা, যে আমরা কিভাবে চতুর্ভুজের সংখ্যা যদি নির্ণয় করতে বললে নির্ণয় করব। জাস্ট এইভাবে আমরা এদিকে কয়টা ঘর আছে আমরা দেখবো, বা কয়টা চতুর্ভুজ আছে, তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, এদিকে কয়টা, 1 2 3 4, তাহলে এদিকে সবগুলো যোগ করব, এদিকে সবগুলো যোগ করব, যোগ করে দুই পাশের সংখ্যাটাকে গুণ করে দিব। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? অনেকেই কমেন্ট করছেন, স্যার আপনার বোঝানোর ধরন অনেক ভালো। তারপর হচ্ছে চইলা আইসি দাদু ভাই, এখন পালা অঙ্কের দাদু ভাই হইতে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, অনেকেই মানে কমেন্ট করছেন যে এটা বুঝেছেন, একেবারে ভেরি সিম্পল। ওকে, জাস্ট আপনি নিয়মটা মাথায় রাখবেন। আচ্ছা দেখেন এখানে এদিকেও 4 ঘর ছিল, এদিকেও 4 ঘর ছিল, কিন্তু এইটাতে দেখেন এদিকে হচ্ছে কয় ঘর, 1 2 3 4, আর এদিকে 1 2 3, তার মানে কি হবে খেয়াল করেন, 1 2 3 4। আমরা যদি এগুলো যোগ করে দেই তাহলে কি হচ্ছে দেখেন, একে আর দুইয়ে তিন, তিনে তিনে ছয়, ছয় চারে 10, আর এদিকে দেখেন 1 2 3, তার মানে কি হচ্ছে, এটা যদি আমরা যোগ করি তাহলে একে আর দুইয়ে তিন, তিনে তিনে 6, তখন এই 6 আর আপনি যদি 10 গুণ করেন কত হবে, 60 হবে। তার মানে এখানে 60টা চতুর্ভুজ রয়েছে। বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থীরা? তার মানে এই টাইপের যদি চতুর্ভুজ নির্ণয় আসে আমরা ইজিলি পারবো, রাইট। আচ্ছা, আমি শুরুতেই বলে রাখছি, আমরা মানসিক দক্ষতার এই যে মানে ত্রিভুজ এবং চতুর্ভুজের সংখ্যা গণনা আপনি ইউটিউবে, ফেসবুকে বিভিন্ন চটকদার নোট দেখবেন, ভিডিও দেখবেন, যে শত শত কঠিন চিত্রের মানে সংখ্যা গণনা, এগুলো আমরা শিখবো না, এগুলো চাকরি পরীক্ষায় আসে না। আর যদি আসেও এগুলো আপনি কোনোদিন চাকরির পরীক্ষায় মিলাতে পারবেন না। তাই অবাস্তব কঠিন আমরা কিছু শিখবো না, যেটা আমরা মানে শিখলে চাকরি পরীক্ষায় বা কোনো কম্পিটিটিভ পরীক্ষায় আমরা উত্তর করতে পারবো, শুধুমাত্র সেই জিনিসগুলো শিখবো। আমরা অবাস্তব কঠিন উদ্ভট কিছু শিখবো না, ঠিক আছে। আমরা যতটুকু প্রয়োজন ততটুকু আমাদের আয়োজন, আমরা এক্সট্রা কিছু মানে শিখে আমাদের মাথায় মূল্যবান ব্রেইনে জ্যাম ধরাতে চাই না, ঠিক আছে। আচ্ছা, তো এটা ক্লিয়ার। তো চলুন আমরা এরপরের যে বর্গ, আচ্ছা দেখেন চতুর্ভুজ আর যদি বর্গ বলে এর মধ্যে সামান্য পার্থক্য আছে না। মানে বর্গ কিন্তু এক ধরনের কি চতুর্ভুজ, কিন্তু যেই চতুর্ভুজের 4টি বাহু সমান তাহলে তাকে কি বলে, বর্গক্ষেত্র বলে। এখন দেখেন আমি যদি এই যে এখানে দেখেন, এখানে এই এদিকে 4 ঘর, এদিকে 4 ঘর আছে, বর্গক্ষেত্র কোথায় আছে যদি বলে, খুব মনোযোগ দেন। যদি বর্গক্ষেত্র বলে আপনি এক কাজ করবেন, এই যে দেখেন এখানে নাম্বারিং করবেন, এই যে 1 2 3 4, মানে এদিকে 4টা ঘর আছে, আমি বা 4টা কলাম আছে, আমি এভাবে নাম্বারিং করলাম। এদিকেও নাম্বারিং করবেন, 1 2 3 4, নাম্বারিং করলাম। ওকে, নাম্বারিং শেষে যেটা করবেন খুব মজার বিষয়, এই যে এদিক থেকে শেষ থেকে টানবেন, শেষ থেকে এই যে এইটার সাথে এইটা, এরপরে এটার সাথে এইটা, এটার সাথে এইটা, এটার সাথে এইটা গুণ করবেন, এটার সাথে এটা কি করবেন, গুণ করবেন, গুণ করে যোগ করবেন। আচ্ছা দেখেন তো
এইটা যদি আমরা গুণ করি, এটা যদি আমরা গুণ করি, তাহলে আমরা দেখেন আমরা এটা গুণ করলে কত হচ্ছে দেখেন তো। আমি এই এই পাশে লিখি, আপনি এই 4 4 গুণ করলে কত হয় 16, 3 3 গুণ করলে কত হয় 9, 2 2 গুণ করলে কত হয় 4, 1 1 গুণ করলে কত হয় 1 হয়, তাই না? এখন এই সবগুলো সংখ্যা আপনি যোগ করে দেন। আমরা প্রথমে গুণ করলাম, পরে যোগ করব। দেখেন আমি যদি এই যে 16 আর যদি 9 যোগ করি 25, 25 আর 4 29, 29 একে কত 30 হয়। তার মানে এই সব এখানে আমার 30টা কয়টা আছে, 30টা বর্গ আছে। কয়টা আছে? 30টা বর্গ আছে। সিস্টেমটা বুঝছেন কিনা? আমরা এইভাবে এদিকে কয়টা ঘর আছে এম নাম্বারিং করলাম, এদিকে কয়টা ঘর আছে নাম্বারিং করলাম, তারপর শেষ থেকে আমরা এইভাবে গুণ করলাম, গুণ করে সবগুলো গুণফল যোগ করে দিলাম। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার কিনা? এটা বুঝতে পেরেছেন কিনা? আলহামদুলিল্লাহ আমাদের লাইভে আজকে প্রায় 500 কাছাকাছি জয়েন করেছে। থ্যাংক ইউ ফর জয়েনিং উইথ আস। থ্যাংক ইউ। তিরিশ, ওকে ক্লিয়ার। আচ্ছা তাহলে এই জায়গায় দেখেন তো এইটাতে কি হবে, দেখেন এখানে 1 2 3 4 5, কিন্তু এই জায়গায় দেখেন 1 2 3 4, এখানে দেখেন এখানে এদিকে 4টা ছিল, এদিকে 4টা ছিল, কিন্তু এখানে কিন্তু নাই। তখন আমরা কি করব, সিস্টেমটা দেখেন খুব মনোযোগ। আমরা এইটার সাথে প্রথমে এটা গুণ করব, তারপরে এখানে দ্বিতীয়টার সাথে ওই দ্বিতীয়টা গুণ করব, এটার দ্বিতীয়টার সাথে এই যে এটা গুণ করব, এইটার সাথে এটা গুণ করব, আর কাউকে পাচ্ছে না, কাউকে পাচ্ছে না, বাদ। ওকে আচ্ছা খেয়াল করেন প্যাটার্নটা বুঝতে পেরেছেন? এই যে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। এখন দেখেন আমি যদি গুণ করি, তারপর এটা এটা কত হচ্ছে 4 5 20, এটা কত হচ্ছে 12, এটা কত হচ্ছে 6, এটা কত হচ্ছে 2। সবগুলো যোগ করলে কত হয়? সবগুলো যোগ করলে কত হয় দেখেন, এই যে 20 আর 12 কত হয় 32, 32 আর 6 38, 38 2 কত 40। তাহলে এখানে টোটাল কয়টা আছে 40টি। কথা বুঝতে পেরেছেন? স্যার বর্গটা আরেকবার প্লিজ, নেটের সমস্যা। আচ্ছা এই যে নাজমুস সাকিব ভাই, হ্যাঁ আপনি ক্লাস শেষে এই প্রতিটা মানে ক্লাসে আমরা হচ্ছে প্রিমিয়াম ভিডিওটা আপলোড দিই, ঠিক আছে? এই যে আমার এখানে রেকর্ড হচ্ছে, প্রিমিয়াম ভিডিওটা আমি আপলোড দিব, এটা আপনারা ক্লাস শেষে দেখতে পারবেন। ওকে স্যার আপনাকে অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ ফজলে রাবি, থ্যাংক ইউ। এই দুইটা ক্লিয়ার কিনা একটু জানাবেন, এই দুইটা ক্লিয়ার কিনা একটু জানাবেন প্রিয় শিক্ষার্থীরা, এই দুইটা ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাবেন। না একটা কাউন্ট হবে না, আমরা টোটাল কাউন্ট করেই এটা ধরছি, এটাই সিস্টেম। ওকে না যারা বলছেন সামনেটা যোগ হবে না, না যোগ হবে না, টোটাল কাউন্ট করেই আমরা এটা ধরেছি। ওকে টোটাল কাউন্ট করে এটা, একের কোনো কাজ নাই এখানে, একের কোনো কাজ নাই, যোগ করে যেটা হবে এটা। ওকে একের কোনো কাজ নাই, একের কোনো কাজ নাই, টোটাল যোগ করে যেটা সেটাই হচ্ছে উত্তর। ওকে আমরা গুণ করে যোগ করব, গুণ করে যোগ করব। অল ক্লিয়ার? আচ্ছা তারপরে আসেন, তার মানে এখানে আমার এই যে একের কোনো সঙ্গী নাই, তার মানে এটা আমি যেমনি আছে এমনি থাক। আচ্ছা এখন আসেন এখানে দেখেন নিচের চিত্রে কয়টি বর্গক্ষেত্র আছে, নিচের চিত্রে কয়টি বর্গক্ষেত্র আছে। আমরা এইটাতে দেখেন এটাতে 30 এবং 34 নম্বরে আসছে, ঠিক আছে? এখন আমরা যে এখানে দেখা মাত্রই বলতে পারতেছি যে এখানে 1টা 2টা 3টা 4টা আর এই সবগুলো মিলিয়ে একটা, তাহলে 5টা, তাই না? কথা বলছেন কিনা? 5টা হচ্ছে না? আচ্ছা এটা গেল একটা, কিন্তু আমরা যে একটু আগে যে মেথডটা শিখেছি ওই মেথডে দেখেন তো হয় কিনা। তাহলে আমরা এইভাবে এইভাবে গুণ করব, তাহলে গুণ করলে কত হয় 2 দিয়ে 4 হয়, এটা গুণ করলে কত হয় 1 হয়, আর এই দুইটা যদি আপনি এই যে একে আর
4 যদি আপনি যোগ করেন 5 হচ্ছে কিনা, বুঝতে পেরেছেন? আমরা তো এক তো দেখা মাত্রই বলতে পারি এটা যে 1 2 3 4 আর সবটা মিলিয়ে একটা, তাহলে 5টা, তাই না? কিন্তু আপনার এই মেথডে গেলেও কিন্তু হচ্ছে, এই মেথডে গেলেও হচ্ছে কিনা বলেন তো। 2 নম্বর প্রশ্নে কি বলছে দেখেন, নিচের চিত্রে মোট কয়টি বর্গক্ষেত্র আছে? 38তম বিসিএস লিখিত মানসিক দক্ষতায় প্রশ্নটা এসেছে। আমরা অলরেডি কিন্তু এই যে এই টাইপটা বর্গক্ষেত্র নির্ণয়ের টাইপটা কিন্তু আমরা আলোচনা করেছি এবং এই এই উদাহরণটা দিয়ে আলোচনা করেছি। এদিকে 4টা এদিকে 4টা, তাই না? আমরা দেখলাম কি 4টা 4টা হলে কি হয়, এই যে আমাদের সিস্টেমটা কি, যে এদিকে মানে কয়টা ঘর আছে আমরা আগে নাম্বারিং করে নিচ্ছি, 2 3 4, এদিকে 1 2 3 4, তারপর হচ্ছে কি এইভাবে কোনাকুনি গুণ করব, গুণ করে যোগ করে দেবো। তাহলে আমরা দেখলাম যে গুণ করে যদি যোগ করি, এই যে এখানে 16, তারপর হচ্ছে 9, এদিকে হচ্ছে 4, এদিকে গুণ করলে হচ্ছে এটা 1 1, তারপর এই সবগুলো যদি আবার যোগ করেন তাহলে যে 16 9 কত 25 29 30, তার মানে এই যে টোটাল 30, উত্তর হচ্ছে আমাদের 30, তাই না? আমরা কিন্তু এটা অলরেডি এর আগেও একবার দেখেছি। তো চলুন এর পরের প্রশ্নে আমরা যাই। 3 নম্বরে চিত্রটিতে মোট কতটি বর্গ আছে? এটা আমরা অলরেডি করে ফেলেছি, এই যে এই টাইপের যে 40টা, এই যে অপশন উত্তর বি, এই যে 40টা, বুঝতে পেরেছি? এটা আমরা অলরেডি করে ফেলেছি। যে এদিকে কয়টা ছিল আমাদের, এই যে 5টা ছিল না, 2 3 4 5, আর এদিকে 1 2 3 4, ঠিক না? তার মানে এটাতে আমরা এই যে গুণ করে করে করেছিলাম না, 40টা উত্তর এসেছিল, এটা এটা আমরা অলরেডি করে ফেলেছি। ওকে, এখন আসেন 4 নম্বর, নিচের চিত্রে যথাক্রমে কতটি আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্র রয়েছে? এটা 33তম বিসিএস এবং হচ্ছে 35তম, তারপর হচ্ছে 37তম লিখিত আসছিল। খেয়াল করেন এখানে কয়টি আয়তক্ষেত্র বলছে, আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র। আচ্ছা বর্গক্ষেত্রটা দেখেন শেষে আছে না, এখানে আগে বর্গক্ষেত্রটা নির্ণয় করি। 1 2 3 4টা, আর এই সবগুলো লাইন যদি আমি মুছে দিই, এই সবগুলো লাইন যদি আমি কেটে দিই, তাহলে এই টোটাল বড়টা মিলে একটা, তাহলে 5টা। দেখেন তো কোথায় বর্গক্ষেত্র 5টা আছে, এই জায়গায় বর্গক্ষেত্র 5টা আছে, এই জায়গায় বর্গক্ষেত্র 5টা আছে, তাই না? আচ্ছা এখন খেয়াল করেন এই দুইটার যে কোনো একটা তাহলে অপশন হবে, উত্তর হবে। এখন দেখেন তো আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র কয়টা থাকতে পারে এখানে বলেন তো? আয়তক্ষেত্র দেখেন আমি যদি চিন্তা করি, এইটা একটা আয়তক্ষেত্র, তারপর এইটা একটা আয়তক্ষেত্র, দুইটা, রাইট? দুইটা আয়তক্ষেত্র। একটু ভিন্নভাবে যদি চিন্তা করেন, একটু ভিন্নভাবে যদি চিন্তা করেন, খেয়াল করেন একটু ভিন্নভাবে চিন্তা করলে এইভাবে একটা আয়তক্ষেত্র হইতে পারে না? আবার এইভাবে একটা আয়তক্ষেত্র হইতে পারে না? তার মানে আয়তক্ষেত্র কয়টা হচ্ছে এখানে বলেন তো? আয়তক্ষেত্র 2টা হচ্ছে না 4টা হচ্ছে বলেন তো? তার মানে এখানে 4 আর 5 হবে। ওকে, বুঝতে হবে। কামরুল ইসলাম স্যার, আপনার চমৎকার পদ্ধতি ভালো লাগে, থ্যাংক ইউ স্যার। মানসিক দক্ষতার প্র্যাকটিসের পিডিএফ ফাইল দিয়ে, হ্যাঁ দিয়ে দিব আমি, হ্যাঁ পিডিএফ ফাইল দিয়ে দিব। ওকে, আচ্ছা এইটা দেখেন, এটা একটু জটিল টাইপ, এটা একটু জটিল টাইপ। আমরা খেয়াল করেন কি বলছে, দ্য নাম্বার অফ প্যারালোগ্রামস দ্যাট ক্যান বি ফর্মড ফ্রম এ সেট অফ 4 প্যারাল লাইন্স ইন্টারসেক্টিং অ্যানাদার সেট অফ 3 প্যারাল লাইন্স ইজ। খেয়াল করেন এটা কি বলছে, এটা হচ্ছে একটা ব্যাংকে, দুইটা ব্যাংকে আসছে পরীক্ষা, যে প্রবালী ব্যাংকে 13 সালে আর সোনালী ব্যাংকে আসছে 18 সালে, সিনিয়র অফিসার। ওকে, এটা বলছে কি যে, খুব মনোযোগ, যে এখানে কয়টা মানে প্যারালোগ্রাম হবে, সামুদ্রিক ক্ষেত্র, তাই না? কয়টা সামুদ্রিক ক্ষেত্র হবে যখন 4টা সমান্তরাল রেখা অন্য পাশ থেকে 3টা সমান্তরাল রেখা পরস্পরকে কি ইন্টারসেক্টিং করবে, মানে হচ্ছে ছেদ করবে, কয়টা হবে? বুঝতে পেরেছেন? এটা খুব মনোযোগ দিতে হবে আপনাদেরকে, এটা খুব মনোযোগ দিতে হবে। এটা কিভাবে গণবেন দেখেন, প্রথমে দেখেন এই যে দেখা যাচ্ছে এগুলো আমরা গণে ফেলি, তাহলে 1 2 3 4 5 6, 6টা, ঠিক আছে? দেখেন এই গণনাগুলো অনেক ক্ষেত্রে যখন মানে আমরা শিখতে যাব, হ্যাঁ অনেক সময় দেখা গেছে কি গণনা নাও মিলতে পারে, পরীক্ষার হলে যখন মাথা মানে ইয়া থাকবে, মানে চাপ থাকবে, গণনা নাও মিলতে পারে। এটা গণনা মেথড, আপনি গণনা করে, এর আগেগুলো যেটা আমরা করছিলাম একটা নির্দিষ্ট মেথড ছিল যে এমনি এমনি গুণ করে এটা, কিন্তু এটা আপনার সম্পূর্ণ বসে বসে গণতে হবে। তো গণতে গেলে অনেক সময় কোনো একটা চিত্র আপনার মাথায় কাজ করতেছে না, গণা বাদ পড়ে গেল, তাইলে কিন্তু মিলবে না। আচ্ছা খেয়াল করেন, তখন আমরা যেটা করব, আমরা আইকিউ ইউজ করে অপশন থেকে সঠিক উত্তরটা আইডিয়া করব, আইডিয়া, ঠিক আছে? দেখেন আইডিয়া কিভাবে, আমারও নাও মিলতে পারে, আমি যখন গণতে যাব দেখছেন কোনো একটা চিত্র আমার রাইট নাও আমার মাথায় কাজ করতেছে না, তাই না? তখন আমরা আইকিউ দিয়ে বের করবো। আচ্ছা খেয়াল করেন, এটা গেলে একটা, এরপরে যেটা করব আপনি চিন্তা করেন,
তার মানে দেখেন তো 1 2 3 4 5 6, এখানে 6টা। এরপরে দেখেন তো আমি যদি এই যে 1 + 2, তারপর হচ্ছে 3 + 4, এইভাবে যদি চিন্তা করেন, তারপর হচ্ছে 5 + 6, তাহলে এখানে কয়টা গেল দেখেন তো, এই দুটা মিলে একটা। দেখেন এই আমি যদি এই লাইনটা কেটে দিই, এই লাইনটা কেটে দিই, তার মানে এই টোটালটা মিলে একটা হচ্ছে। আবার যদি আমি এই লাইনটা কেটে দিই, তাহলে এই টোটালটা মিলে একটা হচ্ছে। আবার যদি আমি এই লাইনটা কেটে দিই, টোটালটা মিলে একটা হচ্ছে। তার মানে এখানে 3টা। আবার খেয়াল করেন, আমি যদি এই লাইনটা কেটে এই যে এই দুইটা মিলিয়ে যদি একটা নেই, 1 আর 3 মিলিয়ে এই লাইনটা কেটে দিলে এখানে একটা হচ্ছে। আবার যদি 2 আর 4 মিলিয়ে একটা নেই, তাহলে এখানে আরেকটা হচ্ছে। আবার দেখেন আমি যদি 3 আর 4 মিলিয়ে একটা, 3 আর 5 মিলিয়ে একটা নেই, তাহলে আরেকটা হচ্ছে। আবার আমি যদি এই 4 আর 6 মিলিয়ে একটা নেই, তাহলে আরেকটা হচ্ছে। তাহলে এখানে মোট কয়টা হলো দেখেন তো, খুব মনোযোগ। প্রথমে হচ্ছে 6টা। এখানে এই লাইনগুলো কাটছি কোথায় কোথায় দেখেন, এখানে একটা কাটছি, এখানে একটা, এখানে একটা, তাহলে 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, তার মানে এখানে গেল আরো। ওকে, আচ্ছা। তারপরে খুব মনোযোগ দেন, এখন আমাদের সাথে লাইভে আছেন 525 জন, আলহামদুলিল্লাহ আমাদের সাথে লাইভে আছে 525 জন। আচ্ছা, তারপরে দেখেন এরপরে যেটা করব আমরা, আমরা যদি এই 3টা লাইন কাটি, খুব মনোযোগ দেন, এই 3টা লাইন যদি কাটি, এই যে আপনি দেখেন এই 3টা লাইন যদি এইভাবে মাঝখান থেকে যদি এই 3টাকে ধরেন, মানে এইভাবে লম্বা একটা চিন্তা করেন, তাহলে এখানে একটা সামুদ্রিক আছে। আবার যদি এইভাবে একটা চিন্তা করেন, তার মানে এই দুইটা লাইন যদি মাঝখান থেকে কেটে দেন, তাহলে আরেকটা হচ্ছে। তার মানে এই যে 1 3 5 মিলিয়ে একটা, তারপর হচ্ছে 2 4 6 মিলিয়ে একটা, তার মানে এখানে হচ্ছে আরো কয়টা, 2টা। ওকে, এখন আসেন আপনি দেখেন তো, আমরা আর গণনা করার খুব বেশি একটা প্রয়োজন নাই, কারণ চাকরি পরীক্ষা আমার তো গনে গনে একুরেট। এই যে উত্তর 18, আমার 18 মিলানোর তো একুরেট কোনো প্রয়োজন নাই। আমি আইকিউ কাজ করবো, আমি যদি মিলাইতে পারি খুব ভালো। কিন্তু আপনার আমি তো বলছি যে পরীক্ষার হলটা এমন জিনিস, আপনার আমরা বাবার নামে বলে যাই, সেই জায়গায় আপনি মাথা ঠান্ডা রেখে এত কঠিন চিত্র একটা একটা ধরে ধরে মানে গনে গনে বের করবে, এটা কি সম্ভব বলেন? সম্ভব না। তখন আমরা যেটা করব, আমরা আইকিউ ইউজ করবো, একটু বুদ্ধি খাটাবো। দেখেন আমি অ্যাকুরেটলি গনে পাইছি কয়টা, এখানে 6টা, এখানে 7টা, কয়টা হয়েছে 13টা, 13 2 কয়টা 15টা। আচ্ছা দেখেন তো, তাহলে 6টা কি হওয়ার সম্ভাবনা আছে? এটা কি হওয়ার সম্ভাবনা আছে? নাই। এটা হওয়ার সম্ভাবনা আছে? নাই। এটা হওয়ার সম্ভাবনা আছে? নাই। তার মানে 18টা হবে উত্তর, 18টা হবে উত্তর, তাই না? আর এরপরে আমরা যদি গনে মিলাইতে পারি মিলাইলাম, না মিলাইতে পারলে কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা দেখেন তাইলে আমার কয়টা হয়ে গেছে অলরেডি, এখানে 13 15 হয়েছে, আর 3টা আপনি কোনো না কোনো ভাবে এখানে মিলাইতে পারবেন। দেখেন আপনি যদি এখান থেকে এই যে দেখেন এই সবগুলো লাইন দেখেন, আমি যদি এই যে এতটুকু একটা চিন্তা করতে পারি না, এতটুকু একটা চিন্তা করতে পারি, তখন এই সবগুলো লাইন কেটে দিব, তার মানে একটা। আবার আমি এতটুকু একটা চিন্তা করতে পারি, তাহলে এখানে গেল আরো 2টা। তাহলে দেখেন কয়টা হয়েছে, এই যে 6 আর হচ্ছে 7 কয়টা 13টা, 13 2 15, 15 2 17, আর এই সম্পূর্ণটা মিলিয়ে একটা 18টা হয়েছে, 18টা হয়েছে। কিন্তু আমার 18টা মিলানো ক্রেডিট না, পরীক্ষার হলে আমি কয়টা গুনে গুনে মিলাইলাম নাকি আমি চিন্তা করে উত্তর দিয়ে দিলাম, এটা কি আমার পরীক্ষক যখন নাম্বার দিবে এমসিকিউতে সে কি খুঁজবে? বুঝতে পেরেছেন? জি মানিক ভাই, নতুন ব্যাচের ক্লাস এটাই, মানসিক দক্ষতা শুরু হয়েছে, হ্যাঁ তারপরে আবার পাটিগণিত শুরু হবে। তার মানে এটার উত্তর দেন যারা লাইভ করতেছেন, আমরা এই ধরনের চিত্রগুলোকে পরীক্ষার হলে গিয়ে বসে বসে 18টা মিলাবো, নাকি একটু বুদ্ধি খাটাবো? কোনটা বুদ্ধি খাটাবো নাকি 18টা মিলাবো বলেন? পিডিএফ গুলো আমাদের গ্রুপের ফাইল অপশনে পেয়ে যাবেন, ফাইল অপশনে। স্যার এটা খুব জটিল। হ্যাঁ এটা অবশ্যই জটিল, জটিল তো অবশ্যই, এটা সবার জন্যই জটিল। কারণ হচ্ছে পরীক্ষার হলে এটা 30 সেকেন্ড 40 সেকেন্ড 1 মিনিটে মিলানো অনেক কঠিন। জি জি, এই যে রুহুল আমিন, বুদ্ধি খাটাবো স্যার, হ্যাঁ অবশ্যই অবশ্যই, আগের পিডিএফ দিলে যাতে জানা। আচ্ছা ঠিক আছে দাদু ভাই স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা থ্যাংক ইউ। তো চলুন এরপরে আমরা এরপরেরটা দেখি। 6 নাম্বার, দেখেন পাশের চিত্রে কয়টি ত্রিভুজ আছে? আমরা এখানে লাইন কাটা পদ্ধতি ইউজ করবো। দেখেন ত্রিভুজ নাম্বারিং করে, না এইটাতে আমরা না একটা হচ্ছে ত্রিভুজ মানে লাইন থেকে, দেখেন কি লিখছি, ত্রিভুজ নাম্বারিং করে সবগুলো নাম্বার যোগ করব। হ্যাঁ দেখেন এই টেকনিকটা লিখে রেখেছি।
দেখেন এখানে কয়টা ত্রিভুজ আছে, এইটা চিত্রটা সহজ, আমরা দেখি বুঝতে পারি। যে দেখেন এই যে এখানে একটা, যে এই যে এখানে একটা ত্রিভুজ, এই জায়গায় আরেকটা ত্রিভুজ, আর এই সবটা মিলিয়ে আরেকটা ত্রিভুজ, তাহলে কয়টা ত্রিভুজ আছে এখানে? এই যে আমাদের উত্তর সি, এখানে হচ্ছে আমাদের 3টা ত্রিভুজ, রাইট। আচ্ছা, এখন কথা হচ্ছে এটা যখন মানে সহজ চিত্র আমরা সহজে পারছি, এটা একটা মানে বেসিক একটা রুলস আছে, এটা হচ্ছে কি এই যে ত্রিভুজ কয়টা এখানে দেখেন, এই একটা নাম্বারিং করবেন, এই একটা এই এই দেখেন 1 2, তারপর যেটা করবেন কি দেখেন, ত্রিভুজ নাম্বারিং করে সবগুলো নাম্বার যোগ করবেন, তারপরে এই নাম্বার যোগ করেন, তার মানে দেখেন 1 আর 2 কত 3। ওকে, তাহলে যদি এরকম হয় তার মানে খেয়াল করেন তো এখানে কয়টা হবে দেখেন তো, আমরা নাম্বারিং করব 1 2 3, তাহলে এখন যোগ করেন 1 আর 2 3, 3 3 6, তার মানে এখানে 6টা আছে। 1 2 3, তাহলে এখানে কয়টা হবে 1 2 3 4, তাহলে এখানে কয়টা হবে, এই যে আমরা যদি যোগ করি এগুলোকে দেখেন যে 1 আর 2 3, 3 3 6, 6 4 10। কথা ক্লিয়ার কিনা? কথা ক্লিয়ার কিনা? যখন এরকম মানে সিম্পল আসবে আমরা চোখে দেখেই কিন্তু বলতে পারি, কিন্তু যখন একটু এই টাইপের আসবে তবে আমরা এই মেথডে ইউজ করবো। তবে এই টাইপ খুব একটা আসে না, খুব একটা আসে না, ঠিক আছে, খুব একটা আসে না। যা সহজ বলে আমি দেখালাম, কঠিন হলে আমি এগুলো বলতাম যে আপনারা স্কিপ করেন, কারণ হচ্ছে আমরা এমন কোনো কঠিন অদ্ভুত কিছু শিখবো না যেটা অপ্রয়োজনীয়। ওকে, আচ্ছা, তাহলে এরপরে যাচ্ছি আমরা। আচ্ছা, এই যে এরপরে চিত্রটা, এটা আপনারা দেখেন, এটা আপনারা এখন নিজেরাই বুঝে যান, তাহলে কি হবে 1 2 3 4, দেখেন এই আমরা যোগ করলে কত হয় 10 হয়, এই যে আমাদের উত্তর 10, এই যে 10। ক্লিয়ার? পারা যাবে? আচ্ছা, পাশের চিত্রে কতগুলো ত্রিভুজ আছে, পাশের চিত্রে কতগুলো ত্রিভুজ আছে, এই যে দেখেন এর আগে ছিল কিরকম, এর আগে ছিল এইভাবে রেখা, আর এখন হচ্ছে কিরকম এইভাবে রেখা, তাই না? আচ্ছা, যদি এইভাবে থাকে এটা যেটা করবেন, কি লেখা আছে দেখেন, অনুভূমিক লাইন নাম্বারিং করে সর্বশেষ নাম্বারিং ত্রিভুজ সংখ্যা। খুব মনোযোগ, অনুভূমিক লাইনগুলো নাম্বারিং করবো আমরা। দেখেন এখানে আমি একটা জিনিস দেখাই আপনাকে, এখানে অনুভূমিক লাইন কয়টা আছে? একটা না? তাহলে এখানে ত্রিভুজ কয়টা? একটাই। এই জায়গায় দেখেন অনুভূমিক লাইন কয়টা আছে? 2টা না? যে 1 2, তাহলে এখানে ত্রিভুজ 2টা। কিভাবে 2টা সেটা একটু ফিল করেন, একটু ফিল করেন। দেখেন আপনি এই যে দেখেন এই এতটুকু একটা ত্রিভুজ, আর এটা একটা ত্রিভুজ, আর এটা কিন্তু ত্রিভুজ না। এই যে এটা কিন্তু ত্রিভুজ না, এটা কি? এটা একটা চতুর্ভুজ না? এটা কিন্তু ত্রিভুজ না, এটা চতুর্ভুজ। তার মানে আমরা কি করব, অনুভূমিক লাইনগুলো উপর থেকে নিচ বা নিচ থেকে উপরে নাম্বারিং করব, সর্বশেষ যে নাম্বার সেটা হচ্ছে ত্রিভুজ সংখ্যা। তার মানে এখানে দেখেন 1, এটা 2, এটা 3, তার মানে এখানে ত্রিভুজ সংখ্যা কয়টা? 3টা। দেখেন আমাদের আনসার এ মানে 3। কথা বুঝছেন কিনা? আমি কিন্তু এখানে নোটটা লিখে রেখেছি যে অনুভূমিক লাইন নাম্বারিং করে সর্বশেষ নাম্বারই ত্রিভুজ সংখ্যা। কথা ক্লিয়ার কিনা বলবেন? কথা ক্লিয়ার হয়েছে কিনা বলবেন? রীতা খাতুন, আপনি বুঝেন নাই? কি বুঝেন নাই বলেন তো? আচ্ছা, জ্যাক ডারসন বলছি কি স্যার পরে কিভাবে এই ক্লাসগুলো দেখতে পারবো? আমাদের গ্রুপে এটার প্রিমিয়াম ক্লাসটা রেকর্ড ভার্সনটা আমরা আপলোড দিব। লাইভ ক্লাসটা নর্মালি ডিলিট হয়ে যায়, ইভেন এখন নতুন ফেসবুক নিয়মের রেকর্ড ক্লাসও মানে দেখি মাঝে মাঝে ডিলিট হয়ে যায়। তবে চিন্তিত হওয়ার কিছু নেই, আমাদের কাছে মানে প্রিমিয়াম কোয়ালিটির রেকর্ড ক্লাস সংরক্ষিত আছে পিসিতে, আমরা সেটা আপলোড দিয়ে দিব আবার। ওকে, সুমন ইসলাম, নতুন ক্লাসের রুটিন দিবেন না স্যার? রুটিন এইটাই, রবি মঙ্গল বৃহস্পতি রাত 9:30টায় ক্লাস। এই যে আমাদের মানসিক দক্ষতা দ্বিতীয় ক্লাস, তারপরে পাটিগণিত হবে, এই তো শুরু হয়ে গেল। ওকে, আচ্ছা তারপরে আসেন, তাহলে পাশের চিত্রে কতটি ত্রিভুজ আছে? এই টাইপের প্রশ্ন পরীক্ষা আসার সম্ভাবনা আপনার 1% কি 2% আমি বলতে পারি। খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। তবে জাস্ট আমরা একটু ওই 2টা মেথডের সাথে একটু মিলিয়ে শিখবো, কিন্তু চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নয়। এগুলো আপনারা দেখবেন যে বিভিন্ন ইউটিউবের ভিডিওতে, তারপর হচ্ছে বিভিন্ন স্যারে কোচিংয়ে করাইতে পারে, কিন্তু আসলে আপনি বই ঘাটবেন। বিগত সালে এই টাইপ থেকে খুব একটা আসছে কিনা আপনি দেখেন, ঠিক আছে? আসে নাই। এখন আসেন আমরা যেটা করব, আমরা আমরা দেখেন এইভাবে যদি লাইন থাকে, আমরা কি করছি
এই যে দেখেন, মনে করেন যে প্রথমে আপনি মনে করেন যে এই লাইনগুলো আপনি ইমাজিন করা দরকার নেই, এই লাইনগুলো আপনি প্রথমে ইমাজিন করিয়েন না। হ্যাঁ, আপনি জাস্ট করেন কি, এই যে লাইনগুলো, তার মানে এখানে কয়টা আছে, একটা, দুইটা, এই যে তিনটা, তার মানে এই পাশে ত্রিভুজ আছে কয়টা, তিনটা আছে, রাইট। আচ্ছা, এখন এদিকে কয়টা আছে, আমরা যদি এরকম থাকি কি করি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তাহলে না এখন এগুলা যোগ করেন তো। এই যে দেখেন এই পর্যন্ত হচ্ছে কত, 10, 10 পাশে 15, তার মানে 15। এখন যেটা করবেন, এই 15 আর 3 যদি আপনি 15 আর 3 যদি গুণ করেন, এই যে এদিকের ত্রিভুজ সংখ্যা আমরা যেটা বের করতাম আর এভাবে বের করতাম, দুই পাশ বের করে গুণ করে দিবেন, তার মানে 3, 3 15 45, 3 15 45, এই যে আমাদের আনসার সি 45। বুঝতে পেরেছেন, আনসার সি 45। ওকে, আচ্ছা, তারপরে আসেন 10 নম্বর, পাশের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে, এই মেথডটা সবচেয়ে কঠিন। আমি এখানে একটু লিখছি, সবচেয়ে কঠিন। এই জায়গা মিলিতে গেলে আমি এখন গণনা শুরু করব, আমারও নাও মিলতে পারে। কারণ হচ্ছে কি, কেন মিলতেও নাও পারে, আমরা দেখা গেছে কোনো একটা ত্রিভুজ আমার এই মুহূর্তে মনে করেন যে চোখে মানে আমার দেখা হচ্ছে না, বা আমার মাথায় এই মুহূর্তে এটা কাজ করতেছে না, যেহেতু নির্দিষ্ট কোনো নিয়ম নাই। আমরা এই ত্রিভুজগুলো গণনা করব, এবং গণনা করব কি কি নিয়মে আমি এখানে লিখে রেখেছি, খুব দেখেন, লাইন কাটা পদ্ধতি। ঠান্ডা মাথায় লাইন কাটতে পারলে মিলবে, না হয় মিলবে না। লাইন কাটা পদ্ধতিতে কিন্তু 100% মিলবে, কিন্তু আপনি যদি মাথা ঠান্ডা রেখে প্রপারলি লাইন কাটতে পারেন তাহলে মিলবে, না হয় কিন্তু মিলবে না। ঠিক আছে, ওকে। তারপর দেখেন কি লিখছি, তাই পরীক্ষার হলে মাথা গরম থাকলে এই টাইপের যে ইয়াগুলো, এই টাইপ না ধরাই উত্তম। খেয়াল করেন, পরীক্ষা দিচ্ছেন আপনি, বিসিএস বলেন, ব্যাংক বলেন, বা যে কোনো নর্মালি বিসিএস এ আসে এই ত্রিভুজ আর চতুর্ভুজের সংগণনা, বা অন্য চাকরি পরীক্ষায় খুব রেয়ার আসে। ঠিক আছে, তো আপনি মনে করেন যে পরীক্ষা দিচ্ছেন, আপনার সময় খুব তাড়াহুড়া, ম্যানেজমেন্ট হচ্ছে না, টাইম খুব তাড়াহুড়া থাকলে এগুলা খুব বেশি ধরা দরকার নেই, যদি কমন না আসে। ঠিক আছে, মাঝে মাঝে কমন আসে, তাড়াহুড়া থাকলে ধরবেন না, মিলাতে পারবেন না। ওকে, চলুন আমরা লাইন কাটা পদ্ধতিতে কিভাবে করব। প্রথমে যেটা করব, আমরা মানে এট এ গ্ল্যান্স, মানে একদম প্রথম দৃষ্টিতে দেখে যে ত্রিভুজগুলো দেখা, যেগুলো নাম্বারিং করে ফেলবো। দেখেন, আমরা এই যে দেখেন এখানে একটা ত্রিভুজ দেখা যাচ্ছে না, যে এইটা, তাহলে এখানে একটা, এই জায়গায় একটা, দুইটা, তারপর এখানে একটা, তিনটা, এখানে একটা, চারটা, এই চারটা ত্রিভুজ দেখা যাচ্ছে। ওকে, এই চারটা ত্রিভুজ দেখা যাচ্ছে নাকি চোখে দেখা যাচ্ছে। ওকে, এরপরে আসেন আমরা লাইন কাটা পদ্ধতিটা কি। আমরা চিন্তা করেন তো, আপনি এই যে একটা লাইন আছে না, এই যে আমি যদি এই লাইনটা কেটে দিই, ফর এক্সাম্পল এই লাইনটা যদি আমি কেটে দিই, তার মানে এই টোটালটা খেয়াল করেন, এই যে টোটালটা মিলে একটা ত্রিভুজ হবে না। এই লাইনটা যদি আমি কেটে দিতে পারি তাহলে একটা ত্রিভুজ হবে না, তাহলে এটা একটা কাটলাম। আবার যদি আমি এই লাইনটা কেটে দিই তাহলে আরেকটা ত্রিভুজ হবে না। মনে করেন যে এই যে এদিকে এই লাইনটা আপনি জাস্ট কি করবেন, এরকম একটু কলম দিয়ে একটু আঁক দিবেন, তার মানে কি এই লাইনটাকে আপনি মনে মনে কি ইনভিজিবল করে দিচ্ছেন। ইনভিজিবল মানে কি, অদৃশ্য করে দিচ্ছেন, লাইনটা কেটে হাওয়া করে দিচ্ছেন। কথা বুঝতে পেরেছেন? তার মানে এখানে একটা লাইন কাটলাম। আবার দেখেন, আমি যদি এই লাইনটা কেটে দিতে পারি তাহলে এই জায়গায়, এই জায়গায় খেয়াল করেন, এই যে এইটা মিলে একটা, খুব মনোযোগ, আমি একটু মোবাইলটা রাখছি, দেখেন এই জায়গায়, এই যে এতটুকু মিলে একটা ত্রিভুজ হবে না, এই যে এই জায়গায়। তার মানে দেখেন আমি তিনটা লাইন কেটে তিনটা ত্রিভুজ পেলাম। ওকে, তার মানে দেখেন তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, এটার জন্য একটা, এটার জন্য একটা, এটার জন্য একটা, তাহলে এখানে তিনটা, সাতটা, আর এই টোটাল বড়টা মিলে একটা, এই হচ্ছে আমাদের 8টা। এই যে আমাদের উত্তর 8। কথা বুঝতে পেরেছেন? এটা কেমন লাগলো বলবেন তো, মেথডটা কেমন লাগলো, এটা কেমন লাগলো বলবেন তো। এখন কথা হচ্ছে, এখানে 8টা আছে, যদি 16টা, 22টা, 30টা এরকম থাকে, এখন বলেন তো এটা কারো পক্ষে পরীক্ষার হলে ঠান্ডা মাথায় মানে গণে মিলানোটা এতটা সহজ কিনা? এটা যেই হোক, হ্যাঁ, যে যত বড় দক্ষই হোক, গণিতের শিক্ষক হোক আর ছাত্র হোক, পরীক্ষার হল তো সবার জন্যই পরীক্ষা, তাই না? হ্যাঁ, হ্যাঁ,
ইনসানা আখি পুরোটা মিলিয়েও একটা ধরতে হবে। হ্যাঁ অবশ্যই, আপনি যদি সবগুলো লাইন মাঝখানে বাদ দেন, এই 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 পুরোটা মিলিয়ে একটা ত্রিভুজ না, এটা একটা ত্রিভুজ না, এটা অবশ্যই ধরতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এই লাইন কাটা পদ্ধতিটা কেমন লাগছে আপনারা বলেন। আল মামুন স্যার, আমি আপনার প্রথম ক্লাস করতেছি, আপনার সর্বকনিষ্ঠ স্টুডেন্ট, আমাকে একটা লাইন কাটা মেথডটা কেমন লাগছে বলুন সবাই। অনেক ভালো। দৃশ্যমান ত্রিভুজ এবং প্লাস কাটা ত্রিভুজ প্লাস পুরো ত্রিভুজ। হ্যাঁ এইভাবে এই যে ইয়া মাহ মাহফুজা খাতুন আপু, হ্যাঁ এইভাবে আপনি জাস্ট টেকনিকটা মনে রাখতে পারেন, কিন্তু আপনি পরীক্ষার হলে জাস্ট আপনি চর্চা করলে পরীক্ষার হলে অটোই আপনার মাথায় সেট হয়ে যাবে। জাস্ট মাথাটা ঠান্ডা থাকতে হবে, না থাকলে কিন্তু মিলবে না। এই যে একটু পরে বড় দুইটা দেখবো, এটা মনে করেন যে আমারও নাও মিলতে পারে যে মাথা কাজ করতেছে না। এই জন্য মানে টেনশিত বা চিন্তিত হওয়ার কিছু নেই। কারণ হচ্ছে কি, আপনি একটার জন্য পিডিতে ফেল করবেন এমন কোনো কথা নাই। কারণ হচ্ছে সকল কিছু মিলিয়ে বিসিএসে 200-র মধ্যে 110 প্লাস পাইলে মোটামুটি পিলি ঠিক আছে। ওকে ওকে, চলুন এরপরে। এই যে এখানে দেখেন, হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর দেয়ার ইন দ্য ফিগার বিলো। এটা হচ্ছে একটা ব্যাংকে, কোনো একটা ব্যাংকে আসছে 18 সালে। ওকে দেখেন, এইটা আমরা কি করি, তাহলে আমরা প্রথমে দৃশ্যমান ত্রিভুজ যেগুলো, এগুলো আমরা নাম্বারিং করি। তাহলে দেখেন তো, 1 2 3 4, তারপর হচ্ছে এখানে 5। ওকে, 5টা। এখন আসেন, আর লাইন কাটলে আমি কয়টা ত্রিভুজ পাই দেখেন। সহজ হিসাব, আমি যদি এই লাইনটা কাটি, দেখেন তো আমি যদি এই লাইনটা কাটি, এই যে এই লাইনটা এখানে রাখতে, এই লাইনটা কাটলে তার মানে এই জায়গায় একটা ত্রিভুজ হচ্ছে, এই দুটা মিলিয়ে 1 আর 5 মিলিয়ে। ওকে, আমি যদি আবার এই যে 2 আর 3-এর মাঝখানে যদি লাইনটা কাটি, তাহলে এখানে আমার আরেকটা ত্রিভুজ হচ্ছে, হচ্ছে কিনা আরেকটা ত্রিভুজ। ওকে, এরপরে আসেন, আমি যদি এই লাইনটা কাটি, এই যে এই লাইনটা, আমি যদি এই লাইনটা কাটি, তার মানে এই টোটালটা মিলে একটা হচ্ছে। কথা ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসেন, আমি যদি এই দুইটা লাইন দেখেন, এই যে 2 1 আর 5 এর ভিতরে এই দুইটা লাইন আছে না, আমি যদি এই দুইটা লাইন কাটতে পারি, এই দুইটা লাইনে দাগ দিলাম, এই দুইটা লাইন যদি আমি কেটে দেই, এইটার এটা যদি কেটে দিই, তার মানে এই পুরোটা মিলে একটা ত্রিভুজ হচ্ছে। আচ্ছা, তারপরে দেখেন, আমি যদি এই যে 1 3 1 2 আর 3-এর মধ্যে যদি আমি এই লাইনটা কাটি দিই, তাহলে এখানে এই টোটাল এইভাবে আরেকটা ত্রিভুজ হচ্ছে। রাইট? ওকে, আচ্ছা এখন আসেন, আমাদের মোট ত্রিভুজ হইল কয়টা, একটা রাফ একটা গণা দিই আমরা। আমরা কিন্তু গণতে হবে মাঝে মাঝে, নাইতো কিন্তু এটা মিলবে না। তাহলে 1 2 এভাবে হচ্ছে 5টা, তাহলে 6 7 8, তারপর হচ্ছে 9 10টা। ওকে, 9 10টা। তারপরে আসেন এখানে, তার মানে আমার 9 হওয়ার সুযোগ নাই, এরপরের উত্তর। হ্যাঁ, এরপরে আসেন, আমার আর কোনোভাবে আমি গুনতে পারি কিনা দেখেন তো। 10টা হইল, আর পুরোটা মিলে একটা 11টা। 11টা, আর একটা থাকবে আমাদের কোথায়, এদিকে একটা কাটলাম, এদিকে একটা কাটলাম, আর কোনটা কোনটা মিলিয়ে একটা হয় আপনারা দেখি তো, কেউ ধরতে পারেন কিনা। 9 দিয়েছেন একজনে, হবে না। উত্তর 12, উত্তর 12। খেয়াল করেন, 1 2 3 4 5, তারপরে আমরা এই লাইনটা কাটলাম, এই লাইনটা কাটলাম, এই লাইনটা কাটলাম। এই যে এখানে একটা লাইন কাটা বাকি রয়েছে আমাদের, দেখেন এই যে লাইন কাটা বাকি রয়েছে, এই লাইনটা, এই দাদু ভাই বসে রয়েছে, এই দাদু ভাই ঘাপটি মারে বসে রয়েছে না, তাহলে এই লাইনটা কাটলে আমরা এই যে 3 আর 4 মিলে একটা, বুঝতে পেরেছেন? এই যে দেখেন, আমার প্রথমে কিন্তু মাথায় মানে এটা ভিজিবল হচ্ছিল না, আমার চোখে পড়তেছিল না, পরে চোখে পড়লো, তাই না? আচ্ছা, এখন আপনি গণেন, এখানে ভিজিবল কয়টা, দৃশ্যমান 5টা। তাইলে এরপরে দেখেন, এই যে 6 7 8 9 10 11, আর এই সবটা মিলে একটা, তাহলে 11 যোগ 1 এই হচ্ছে 12। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার কিনা পুরোটাই? এই যে হ্যাঁ ঠিক আছে, সুমাইয়া আপু ধরেছেন 3 আর 4 মিলিয়ে একটা হবে, 3 আর 4 মিলিয়ে, 3 আর 4 কাটলে। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বুঝতে পেরেছেন? এই যে লাইন কাটা মেথডে আপনি এগুলো নিখুঁতভাবে নির্ণয় করতে পারবেন, নিখুঁতভাবে নির্ণয় করতে পারবেন।
আবু সাইদ মূল ত্রিভুজকে আমরা সবার শেষে ধরেছি, এখানে 11টা, মূল ত্রিভুজ একটা, 12টা। ওকে, আচ্ছা এরপরে আসেন, দেখেন তার মানে এই যে 12 13 আপনারা এইভাবে লাইন কেটে কেটে করবেন, ঠিক আছে? 12 13 এটা আপনাদের জন্য হোমওয়ার্ক। হ্যাঁ, আমি আর ক্লাসের মধ্যে গুনে গুনে লাইন কাটলাম না, আপনারা লাইন কেটে বাসায় প্র্যাকটিস করবেন। ওকে, সংখ্যাও দেওয়া আছে, উত্তর দেওয়া আছে, বইও আছে, এগুলো লাইন কেটে আপনারা প্র্যাকটিস করবেন। তারপরে আসেন, এখানে একটা মেথড আছে। হ্যাঁ, এটা দেখেন কি বলছে, এইটা থেকেও খুব বেশি একটা আসার হিস্ট্রি নাই পরীক্ষা, আমি বই অ্যানালাইসিস করেছি, এই টাইপ থেকেও খুব বেশি একটা আসে না। তারপরেও যদি আসে, নিয়মটা সহজ, এই জন্য দেখাচ্ছি যেন অ্যাটলিস্ট আসলে যেন নম্বরটা মিস না হয়। ওকে, আবু তালহা বলছে লাইন কাটা বাদ দিয়ে অন্য কোনো পদ্ধতি, লাইন কাটা বাদ দিয়ে অন্য কোনো পদ্ধতি হচ্ছে আপনি গুনে গুনে বের করবেন, গুনে গুনে বের করবেন, এটা পদ্ধতি, এছাড়া আর কোনো পদ্ধতি নাই। বুঝতে পেরেছেন? ওকে, আচ্ছা এটা দেখেন, এখানে আমরা দৃশ্যমান ত্রিভুজ কয়টা দেখি? একটা, দুইটা, তিনটা, এখানে একটা, চারটা, আর সবটা মিলে একটা, তাহলে কয়টা? 5টা, সবটা মিলিয়ে একটা, 5টা না? আচ্ছা, এখানে একটা কৌশল হচ্ছে কি, ভেতরের প্রতিটি ত্রিভুজের জন্য 4টি ত্রিভুজ হবে। খেয়াল করেন, মনে করেন যে এখানে মূলত ত্রিভুজটা ছিল এরকম না, আমি যদি ভেতরে একটা ত্রিভুজ দিছি, তার মানে এখানে একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ লিখলাম, একটা, ভেতরে একটা ত্রিভুজ দিলাম, তাহলে এটার জন্য আরো 4টা বাড়বে। এরপরে যদি আপনি আবার চিন্তা করেন যে আমি এখানে আরো একটা ত্রিভুজ দিব, তাহলে এটার জন্য আরো 4 বাড়বে। আপনি যদি বলেন যে আমি আরেকটা ত্রিভুজ দিব, তো এটার জন্য আরো 4 বাড়বে। তাহলে কত হইলো? এটার কত হবে? 4 4 8, আর তারপর হচ্ছে 12 13। তার মানে যেটা করবেন, প্রতিটা ত্রিভুজের জন্য প্রথমে একটা, তারপরে প্রতিটার জন্য করে 4 করে বাড়বে। যদি এইভাবে থাকে, এই প্যাটার্নে থাকে, এই প্যাটার্নে থাকলে প্রতিটার জন্য 4 করে বাড়বে। এখানে লিখে রেখেছি আমি নোটটা, যে ভেতরের প্রতিটি ত্রিভুজের জন্য 4টি করে ত্রিভুজ হবে। ভেতরের প্রতিটি ত্রিভুজের জন্য কয়টি হবে? 4টি হবে। কথা ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসেন, দেখেন তাহলে এই যে ত্রিভুজটা, এখানে খেয়াল করেন, খুব মনোযোগ। হ্যাঁ, তাহলে এখানে কয়টা ত্রিভুজ আছে বলেন তো? এখানে কয়টা ত্রিভুজ আছে দেখি, দ্রুত বলবেন। এখানে কয়টা আছে সবাই বলেন। 14 নম্বর আনসার দিবেন সবাই, 14 নম্বর দ্রুত আনসার দিবেন। 14 নম্বরটা সবাই দ্রুত আনসার দিবেন। জান্নাতুল ফারিয়া দিয়েছেন 9, তারপর হচ্ছে তৌসিফ ইসলাম 8 দিয়েছেন, কি আগের না পরের অঙ্ক বুঝতেছি না। শিরিন তোবা 9 দিয়েছেন, স্যার এই অঙ্কগুলো বিসিএস বাদে অন্য জবে কি আসে? অন্য জবে খুব বেশি একটা আসে না, তাও যারা গণিত শিখতে চান তাদের মানসিক দক্ষতা একটু ইনক্রিজের দরকার আছে। কারণ আপনি গণিত শিখবেন, আপনার মানসিক ক্যাপাসিটি নাই, মানসিক দক্ষতা নাই, এই জিনিসগুলো মানে যায় না আপনার সাথে। তাই আপনারা একটু শিখার জায়গা থেকে ক্লাসগুলো দেখেন, যেই মানে অঙ্কটা কঠিন লাগে সেটা বাদ দেন, কিন্তু পুরো ক্লাসটা বাদ দিতে আমি না করবো, ঠিক আছে? কারণ বিসিএস ছাড়াও অনেক চাকরি পরীক্ষা আপনারা পরীক্ষা দিবেন, বিশেষ করে ডিফেন্সে এগুলো থেকে আসে। ডিফেন্সে আর্মি, আমি তো 3 বাহিনীতে পরীক্ষা দিয়েছি, আর্মি, নেভি, তারপর হচ্ছে এয়ারফোর্সে, হ্যাঁ বিমান বাহিনীতে, পুলিশের এসআই পরীক্ষা আছে, পুলিশের এসআই পরীক্ষাও আসতে পারে, এসআই পরীক্ষাও আসতে পারে। ওকে, আচ্ছা খেয়াল করেন, তার মানে এইটা আমরা একটু আগে করেছি, যে দেখেন এই বড়টার জন্য নিব 1, এটার জন্য নিব 4, এটার জন্য নিব 4, তার মানে কি 4 4 8 1 9, 4 4 8 1 9, তাহলে উত্তর হচ্ছে আমাদের, এই যে উত্তর হচ্ছে আমাদের, দেখেন সি নাম্বার, সি নাম্বার। ওকে, 9টি হবে, 9টি। আচ্ছা, এরপরে আসেন, দেখেন এখানে এরা 44 বিসিএসে আসছে, এটা একটু বড় কিন্তু সহজ আছে। দেখেন কি বলছে, নিচের চিত্রে কয়টি ত্রিভুজ আছে, খেয়াল করেন, এটা আপনি গুনলেই পেয়ে যাবেন। দেখেন এখানে এই জায়গায় 2টা, তার মানে এখানে 2টা, এখানে 2টা, মানে এখানে এই জায়গায় 2টা, তাই না? তাহলে 1 2 3 4, তা হচ্ছে এই যে 5 6 7 8। ওকে, 8টা। এখন খেয়াল করেন,
তারপরে দেখেন তো আর কি কি কোথায় কোথায় ত্রিভুজ আছে। দেখেন এই জায়গায় আপনি যদি এই লাইনটা কাটেন, এই লাইনটা যদি আপনি কাটেন তাহলে একটা হয়। তারপর হচ্ছে এই লাইনটা কাটলে কি হয়, এই যে এতটুকু মিলে একটা ত্রিভুজ হয়। তারপরে এই লাইনটা যদি কাটেন আবার এতটুকু মিলে একটা ত্রিভুজ হয়, তাহলে দুইটা গেল, 8 আর 2 10টা। আবার যদি আপনি এই লাইনটা কাটেন তার মানে এই এতটুকু মিলে একটা ত্রিভুজ হয়। ওকে, তারপরে যদি আপনি এই লাইনটা কাটেন, এই যে এই লাইনটা কাটেন, তার মানে এখানে ভিতরে আরো 4টা ত্রিভুজ আছে। তার মানে কয়টা হইলো, 8টা আর 4টা কয়টা হইলো, 12টা। তার মানে এখানে উত্তর হচ্ছে আমাদের সি নাম্বার, এই যে 12। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? দিমান মল স্যার আপনার বাড়ি কি কক্সবাজার? না না না, আমার বাড়ি কুমিল্লা। 12টা। ওকে, এই টাইপের প্রশ্নের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো নিয়ম নাই, আপনার ইমাজিনেশন আর চিন্তা শক্তি ইউজ করতে হবে, যে আপনি চিন্তা করে মানে বের করতে হবে ত্রিভুজগুলো কিভাবে আসে। বুঝতে পেরেছেন? ওকে, তারপরে চলুন খেয়াল করেন এখানে কি বলছে, যে একটি গোল মুদ্রা টেবিলে রাখা হলো। এই মুদ্রার চারপাশে একই মুদ্রা কতটি রাখা যেতে পারে যেন তারা মাঝের মুদ্রাটিকে ও দুপাশের দুটি মুদ্রাকে স্পর্শ করে। হ্যাঁ, 13তম বিশেষ লিখিত আসছে। খেয়াল করেন, খুব মনোযোগ দিবেন। এটা কিভাবে দেখেন, এইটার মুদ্রা আমি দেখেন রাখতেছি একটা একটা করে। এই যে মুদ্রাটা আছে সেই মাপের কয়টা মুদ্রা এর চারপাশে রাখা যাবে, ঠিক আছে, যেন এইটাকেও টাচ করে এবং পরস্পর মুদ্রাগুলোও টাচ করে। ওকে, খেয়াল করেন, আমি রাখি, দেখেন একটা রাখলাম, তারপরে আরেকটা রাখলাম, এই যে এইভাবে এই পাশেরটাকেও টাচ করতে হবে, এটাকেও টাচ করতে হবে। ওকে, আচ্ছা, তারপরে দেখেন আরেকটা রাখতেছি, আরেকটা, 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 এইভাবে কয়টা রাখা গেল দেখেন তো। দেখেন এই যে তিনটা 6টা রাখা গেল। আমাদের উত্তর হচ্ছে বি 6। ওকে, এখন পরীক্ষার হলে আপনি কি করবেন, এটা তো আমি এখানে আপনাদেরকে সহজে উপস্থাপন করাইতে পারলাম, হ্যাঁ, চিত্রের মাধ্যমে। কিন্তু পরীক্ষার হলে আপনি কি করবেন, পরীক্ষার হলে এখানে কমন সেন্স কাজে লাগাবেন। 1 নম্বর, এটা একটা ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা আছে, সেটা একটু কঠিন, কিন্তু কমন সেন্সটা কাজে লাগাবেন কিভাবে দেখেন। আপনি পরীক্ষার হলে খাতায় এক মাপের, আপনার যদি পকেটে পয়সা থাকে, খেয়াল করেন আমি যেটা করতাম, এই টাইপের প্রশ্ন আসলে আমার পকেটে পয়সা থাকলে, পয়সা একটা রাখতাম, হ্যাঁ, পয়সা থাকলে কি করতাম, একটা পয়সা দিয়ে একটা চিত্র আঁকতাম খাতার কোণে, হ্যাঁ, একটা পয়সা। তারপরে কি করতাম, এই সেম মাপের আপনি আঁকা শুরু করেন, তো সেম মাপের আঁকেন, আপনি তখন আইডিয়া করতে পারবেন যে কয়টা লাগে। সেম মাপে রাখবেন, সেম মাপের। পয়সা থাকলে সহজে আমি পয়সা চাপ দিয়ে সেম মাপে রাখতে পারতাম। সেম মাপটা কাছাকাছি রাখবেন। দেখেন মানে মাপটা একটু এদিক সেদিক হওয়াতে আমার একুরেটলি মিলে নাই, কিন্তু দেখেন এই যে তিনটা 6টা, ঠিক আছে। আপনার 8টা 10টা কখনোই হবে না, 8টা 10টা। আপনি যখন মাঝখানের চিত্রটা যেরকম, পাশের গুলো একই সাইজ আঁকবেন, একই সাইজ আঁকলে আপনার ওইটার ভুল হবে না। বুঝতে পেরেছেন? একই সাইজ আঁকবেন। ওকে, এখন আসেন এইটার একটা ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা আমি দিচ্ছি। ম্যাথমেটিক্যাল ব্যাখ্যাটা কি খেয়াল করেন, খুব মনোযোগ। ম্যাথমেটিক্যাল ব্যাখ্যাটা আমি দিচ্ছি। মনে করেন যে এই যে আমি রাখলাম, এই যে তিনটা এখানে, হ্যাঁ, এখানে আমি সবগুলো আঁকার চেষ্টা করতেছি। হ্যাঁ, মনে করেন যে প্রথমে 2টা নিলাম। এই যে এখানে খুব মনোযোগ, এইটা থেকে এটার কেন্দ্র, এই যে 3টা যে কেন্দ্র, এই যে দেখেন খুব মনোযোগ দেন, এখান থেকে এটার এই কেন্দ্র, এটা থেকে এটার কেন্দ্র, এটা থেকে এটা কেন্দ্র, 3টা সমান। যেহেতু কি সবগুলো বৃত্ত সমান, সবগুলো পয়সা সমান, তাই না? তার মানে এই এখান থেকে এটার দূরত্ব, এখান থেকে এটার দূরত্ব, এটার দূরত্ব সমান। এখন তার মানে কি সবগুলো এই যে ত্রিভুজ তৈরি হয়েছে, 3টা বৃত্তের কেন্দ্র যোগ করাতে একটা ত্রিভুজ তৈরি হয়েছে। এই ত্রিভুজটা আমি একটু অন্য কালারে দেওয়ার চেষ্টা করছি। এই ত্রিভুজের একটা সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহু ত্রিভুজের কোণগুলো, এই যে দেখেন এই কোণটা কি, এই কোণটা কি, এই কোণটা যদি আমি চিন্তা করি, এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটা কত ডিগ্রি,
এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি। তার মানে দেখেন এই এই যে দেখেন এখানে এই দুইটা মিলে 60 ডিগ্রি হইল, তাই না? আচ্ছা এখানে খেয়াল করেন তো, আমি যদি এখানে এই পাশে যদি আরেকটা যদি দেই, তাহলে এ আইসা আবার আরেকটা সাইড তৈরি করবে, এরকম সাইড তৈরি করবে নাকি? আমার এখানে বৃত্তে মোট এই যে এখানে মোট কত ডিগ্রি কোণ আছে? 360 ডিগ্রি। তাহলে প্রতিটায় দেখেন এটা সাইড তৈরি করছে, এটা সাইড তৈরি করবে, প্রতিটা সাইড তৈরি করে। তার মানে 60 দিয়ে যদি আপনি তাকে ভাগ দেন, তার মানে উত্তর কিন্তু আপনার 6 আসতেছে। আপনি যদি 360কে 60 দিয়ে ভাগ দেন, উত্তর 6 আসতেছে। তার মানে 6টা পয়সা লাগবে। আপনি এখন আমি একটু চিত্রটার মাধ্যমে এটা ইমাজিন করাচ্ছি আপনাকে, দেখেন। এখন আসেন আমি আপনাকে এই যে ইমাজিনটা কিভাবে করবেন সেটা দেখাচ্ছি, দেখেন। যারা একটু ভালো তারা মনোযোগ দিবেন, অন্যরা মনোযোগ দিলে হয়তো মাথা ঘুরে যাবে। দেখেন এই যে দেখেন আপনি এটার জন্য চিন্তা করেন, এইটা দ্বিতীয়টার সাথে মিলে, প্রথমটা দ্বিতীয়টার সাথে মিলে এখানে 60 ডিগ্রি তৈরি করছে, এখানে 60। তারপরে এই প্রথমটার জন্য এই 60, দ্বিতীয়টার জন্য এই 60, তৃতীয়টার জন্য এই 60, চতুর্থের জন্য এই 60, পঞ্চমের জন্য এই 60, ষষ্ঠের জন্য এই 60। মানে 6টা 60 মিলে কত হচ্ছে আমার? 6টা 60 মিলে কত হচ্ছে? 360 ডিগ্রি হইল। 360 ডিগ্রি হইল। ম্যাথমেটিক্যাল ব্যাখ্যাটা বুঝছেন? ম্যাথমেটিক্যাল ব্যাখ্যাটা পয়সা রাখলে সহজেই পারবেন। পয়সা রাখলে এই টাইপের প্রশ্ন থাকলে সহজেই পারবেন, না হয় হয়তো এটা আপনি একটু মুখস্থ করতে পারেন, এছাড়া কোনো উপায় নাই। তবে এই টাইপের প্রশ্ন আসলে, এইটা আসলে তো কমন আসলে আর কোনো চিন্তাই নাই, তাই না? আচ্ছা, রাজন ভাই বলছে জুলাই মাসের প্রথম ক্লাস কবে থেকে? আমাদের 15 জুলাই থেকে পাটিগণিতের ক্লাসটা শুরু হবে। এর আগে মানসিক দক্ষতার আমরা 4-5টা ক্লাস নিব। ওকে, মানসিক দক্ষতার ক্লাসগুলো এখন করতে থাকেন। এটাতে আসেন 18 নম্বর কি বলছে? দ্য নাম্বার অফ স্কোয়ার্স হুইচ মাস্ট বি অ্যাডেড টু দ্য ফিগার বিলো কিপিং দ্য স্কোয়ার হোয়ার দে আর ইন অর্ডার টু মেক ওয়ান লার্জ স্কোয়ার ইট। আচ্ছা কি বলছে দেখেন, এটা 18তম বিসিএস আসছে যে নিচে প্রদত্ত ছবির সাথে আরো কতগুলো বর্গ যোগ করা হলে তা একটা বড় বর্গে পরিণত হবে। খেয়াল করেন এখানে, এটা জাস্ট যাদের আইকিউ আছে এটা কোনো প্রশ্নই না, এটা দেখলেই বুঝবেন যে এখানে এই জায়গায় কতগুলো ছোট ছোট বর্গ দিলে একটা বড় বর্গ হবে। আচ্ছা বড় বর্গ খেয়াল করেন তো, এদিকে দেখেন তো, আমি যদি দিতে থাকি, তার মানে একটা বর্গ দিলাম, তারপরে দেখেন এই যে তার মানে এখানে আরেকটা বর্গ দিতে হবে, এই যে। ওকে, তারপরে এখানে আরেকটা, এই জায়গায় আরেকটা। ওকে, আচ্ছা তারপরে দেখেন, তার মানে এদিকে কয়টা বর্গ হয়েছে দেখেন তো, 1 2 3 4টা হয়েছে। তার মানে এদিকেও 4টা হবে, 4টা দেন, একটা, 3টে হয়েছে। অনেকে মনে করবে আর নিচে লাগবে না, আরেকটা লাগবে। আমাকে একটা মানে বড় বর্গ বানাইতে হলে এদিকে যত ঘর এদিকেও তত ঘর থাকতে হবে, তাই না? আচ্ছা এখন এইগুলো ফিল আপ করেন। এখন গণেন আপনি কয়টা নতুন দিচ্ছেন। আপনি এটা দিচ্ছেন 1 2 3, এখানে একটা দিচ্ছেন 4টা, তারপর হচ্ছে এই জায়গায় একটা দিচ্ছেন 5টা, তারপর দিচ্ছেন এখানে একটা দিচ্ছেন আপনি 6 7, এখানে একটা দিচ্ছেন 8টা 9টা 10টা 11টা 12টা। ওকে, বুঝতে পেরেছেন? অনেকে এই জায়গায় যেটা করবে শেষের লাইনটা বাদ দিয়ে দিবে। শেষের লাইনটা বাদ দিলে আমার 8টা হয়, 8টা কিন্তু অপশনে আছে। আপনাকে বর্গ করতে হলে এদিকে যত ঘর এদিকে কিন্তু তত ঘর রাখতে হবে। কথা বুঝছেন কিনা? ওকে, আচ্ছা তারপরে আসেন 19 নম্বর। নিচের চিত্রে আর কতগুলো ত্রিভুজ যোগ করলে ত্রিভুজগুলোর যোগফল একটি বর্গক্ষেত্রে পরিণত হবে? খেয়াল করেন কতগুলো ত্রিভুজ লাগবে। এখানে দেখেন
তার মানে আমাকে বর্গ করতে হলে, দেখেন তো, বর্গ করতে হলে এটা লাগবে, তাই না? তার মানে এখানে এখানে আমার দুইটা ত্রিভুজ দিতে হবে, এই জায়গায় একটা ত্রিভুজ দিতে হবে, এখানে দুইটা ত্রিভুজ দিতে হবে। তার মানে আমি কি কি দিলাম? এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, তারপর হচ্ছে এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, রাইট? মিলছে? এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তার মানে 5টা মিলছে। উত্তর হচ্ছে আমার A5। কথা ক্লিয়ার? সূচনা প্রথম ক্লাস কি? হ্যাঁ, গতদিন আমাদের প্রথম ক্লাস হয়েছে মানসিক দক্ষতা, আজকে দ্বিতীয় ক্লাস। আপনার টেনশনের কিছু নেই। তারপরে পাটিগণিত হবে, আবার ঘুরে আবার মানসিক দক্ষতা, এইভাবে সার্কেল আকারে আমাদের চলতে থাকবে। ওকে, আমাদের ডিসেম্বরের দিকে আবার মানসিক দক্ষতা আপনারা ক্লাস পাবেন। আমাদের জুলাই টু ডিসেম্বর একটা ব্যাচ, জানুয়ারি থেকে জুন একটা ব্যাচ। অনুপ রয় কমেন্ট করেছেন, স্যার একজন ছোট ভাইয়ের কাছ থেকে আপনার প্রশংসা শুনে ভর্তি হয়েছি, ক্লাস করে দারুণ মজা পাচ্ছি, আগ্রহ বাড়ছে। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, তারপরে আসেন এইটা, খেয়াল করেন এখানে কি বলছে, নিচের চিত্রটি পূর্ণ করতে আর কয়টি সম আকৃতির ছোট বর্গ দরকার হবে? কয়টি সম আকৃতির ছোট বর্গ দরকার হবে? খুবই সহজ, দেখেন আমার বর্গ করতে হলে দেখেন এদিকে আমি একটা দিলাম, তাহলে এখানে 3টা আছে, তার মানে এদিকেও 3টা হবে, এদিকেও 3টা, এদিকে 3টা, তার মানে দেখেন তো আমি কেউ কয়টা দিলাম? 1টা, 2টা, 3টা, 4টা। ভেরি ভেরি সিম্পল, তাই না? ভেরি সিম্পল, 4টা লাগছে। পিডিএফ গুলো আপনারা আমাদের এই গ্রুপের ফাইল অপশনে পেয়ে যাবেন, ফাইল অপশনে। ওকে, সামিরা রাজা নিশি, স্যার আজকে জুলাই মাসের প্রথম ক্লাস না? আমাদের জুলাই মাসের নতুন ব্যাচের ক্লাসটা এক্স্যাক্টলি শুরু হবে হচ্ছে জুলাইয়ের 15 তারিখে। হ্যাঁ, পাটিগণিত 1 নম্বর লেকচার থেকে। কিন্তু এর আগে আমরা মানসিক দক্ষতা পাঠটা আপনাদেরকে দেখাচ্ছি, মানসিক দক্ষতা পাঠটা। ওকে, 1 নম্বর গতদিন হয়েছে, আজকে দ্বিতীয় ক্লাস। আচ্ছা, তারপরে আসেন এটা দেখেন, এটা 44 BCS আসছে, দেখছেন? মানে আগের টাইপটার কাছাকাছি, যে নিচের চিত্রটি বর্গাকার করতে কয়টি ত্রিভুজ প্রয়োজন হবে? নিচের চিত্রটি বর্গাকার করতে কয়টি ত্রিভুজের প্রয়োজন হবে? দেখেন এই টাইপ কি আমরা একটু আগে কি এটা করেছি? একটু ভিন্ন না? একটু ভিন্ন, এটা 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 একরকম, এটা চিত্র আরেকটু ভিন্ন না? তাহলে আমরা দেখি, এটা দেখি। হ্যাঁ, তাহলে এখানে আমার একটা, আর এই জায়গায় কয়টা ত্রিভুজ? তার মানে আমি এখানে একটা দিলাম, এখানে, এই তো নাকি? এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে মোট 4টা দিলাম। বুঝতে পেরেছেন? হৃদয় আচার্য বলছে, স্যার দাদু ভাই কথাটা আবার বলবেন প্লিজ, আপনারা যে কি মজা পান। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ত্রিভুজ এবং চতুর্ভুজের সংখ্যা গণনার আজকের যে আয়োজন ছিল এতটুকু ছিল আজকের আয়োজন। আমি এখানে খুব বেশি কঠিন টাইপগুলো আপনাদেরকে আমি শিখাইনি, কারণ এগুলো আমি বই অ্যানালাইসিস করে, বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে যেটা দেখেছি, এই কঠিন টাইপগুলো আসে না। সেগুলো আপনারা হয়তো বিভিন্ন সময় বিভিন্ন চটকদার ভিডিওতে দেখবেন, কিন্তু এটা বাস্তবসম্মত নয়, আসে না। আর যদি কখনো আসেও, আপনি পরীক্ষার হলে পারবেন কিনা সন্দেহ আছে। কারণ হচ্ছে কি, একটা জিনিস মাথায় রাখবেন, খুব বেশি কঠিন জিনিস আপনি পরীক্ষার হলে গিয়ে ডেলিভারি দিতে পারবেন না। আপনারা সব সময় যেটা মাথায় রাখবেন, যে পরীক্ষা ভালো করার আমার স্ট্র্যাটেজিটা হচ্ছে সহজ আর মধ্যম। মধ্যম
মানের প্রশ্নগুলো আমি সবসময় প্রায়োরিটি দিই। কঠিন থেকে পরীক্ষায় আসেও কম, আর আসলেও উত্তর করা যায় না। আর এই কঠিন 10টা জিনিস শিখতে যেই সময় লাগবে, আপনি ওই সময়ে সহজ আর মধ্যমের আপনি 200 প্রশ্ন শিখতে পারবেন। এখন বলেন 200 থেকে আসার সম্ভাবনা বেশি, 10টা থেকে আসার সম্ভাবনা বেশি? এই জন্য আমি আমার একেবারে স্ট্র্যাটেজি, আমি সব জায়গায় খুব বেশি যেগুলো মানে অতিরিক্ত কঠিন সেগুলো আমি শিখতে সবাইকে না করি, এটাই আমার পরামর্শ। কারণ আপনি যদি বলেন যে স্যার আমি গণিতে পিএইচডি করছি, আমাকে এটা নিয়ে অ্যানালাইসিস করতে হবে, গবেষণা করতে হবে, সেটা করেন। কিন্তু আপনি যদি জাস্ট গণিতটা বেসিক থেকে শিখে আপনি মানে কাউকে পড়াতে চান বা হচ্ছে আপনি পরীক্ষার তরি পার হইতে চান, দ্যাটস গুড আইডিয়া যে আপনি সহজ আর মধ্যম ক্যাটাগরি, শুধু গণিত না, এটা জিকের ক্ষেত্রে, ইংরেজির ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রে, সব বিষয়ের ক্ষেত্রে আপনারা এটা অ্যাপ্লাই করবেন, তাহলে আপনারা ইনশাল্লাহ সফল হতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি কেমন উপভোগ করলেন একটু কমেন্ট করে জানিয়ে দিন। আমরা ক্লাসের শেষে রয়েছি, আমরা একটু পরেই ইনশাল্লাহ ক্লাস থেকে বের হয়ে যাবো। হ্যাঁ, আজকের ক্লাসটি কেমন উপভোগ করেছেন একটু কমেন্ট করে সবাই জানিয়ে দিন। দাদু সহজ, রুহুল মন্ডল, আল্লাহ হাফেজ অল, ঠিক আছে। মানসিক দক্ষতা কি শনিবারের সাপ্তাহিক পরীক্ষা হবে? সাপ্তাহিক পরীক্ষা শনিবারে হয় কিনা এটা আমি আসলে এখনো বলতে পারতেছি না, কারণ মানসিক দক্ষতার প্রশ্ন এই চিত্রগুলো সেট করাটা কঠিন। ঠিক আছে, হয়তো এটা নাও হইতে পারে, পরীক্ষাটা আমাদের পাটিগণিত থেকে পরীক্ষাটা হবে ইনশাল্লাহ। আজকের ক্লাসটা অনেক ভালো ছিল জান্নাতুল ফিদা, আলহামদুলিল্লাহ দাদু। আসাদ, মাশাল্লাহ স্যার খুব ভালো, সুন্দর হয়েছে আজকে। মাহিন ভাই, আজকে 4-5টা প্রশ্ন মাথায় ঢুকিনি, ভাইগুলো আলহামদুলিল্লাহ বুঝছি, আশা করি ক্লাসটা আবার দেখলে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ঠিক আছে। সুন্নতি চেহারা দেখে ভালো লাগলো প্রিয় স্যার, থ্যাংক ইউ কামরুল ইসলাম। আচ্ছা, আমি অনেক ক্ষেত্রে দেখা গেছে কি আমি লাইভ ক্লাসগুলো মানে রেগুলার নেওয়ার চেষ্টা করি, কিন্তু পিডিএফটা হয়তো আমার দিতে অনেক সময় একটু দেরি হয়, এটা আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি মানে টোটাল মানে ম্যানেজমেন্টটা আমি এখান থেকে পরিচালনা করি, ঠিক আছে। তো ইনশাল্লাহ ফিউচার হয়তো আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমার সাথে বিশাল একটা টিম থাকবে, তখন হয়তো সার্ভিসটা আরও ভালো হবে ইনশাল্লাহ। তো আমি শত ব্যস্ততার মাঝেও আমি পিডিএফগুলো প্রপারলি অর্গানাইজ করে আপনাদেরকে আমি গ্রুপে দেওয়ার চেষ্টা করবো। অলরেডি আমাদের ম্যাক্সিমাম পিডিএফ দেওয়া আছে, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। মাইন ভাই কমেন্ট করেছেন, আমার লাইফে আমি কখনো অনলাইনে ক্লাস করিনি, তবে আলহামদুলিল্লাহ আপনার প্রথম 2টা ক্লাসেই আমি ধৈর্য নিয়ে দেখেছি এবং শিখেছি, আলহামদুলিল্লাহ আপনার জন্য ধন্যবাদ। হ্যাঁ, দোয়া রইল। থ্যাংক ইউ মাহিন ভাই। আচ্ছা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।